আজ আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি চ্যাপ্টারের দ্বিতীয় পার্টে পড়ব। তার মধ্যে প্রথম যেটা বলতে গেলে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ফোটোসেল। ফোটোসেল আর কিছুই না, ফোটোসেল হচ্ছে দুটো ইলেকট্রোড যুক্ত একটা কাঁচের বদ্ধ পাত্র বলতে পারো, যার মধ্যে একটা পাত হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। ক্যাথোডের উপরে যখন কোনো আলোক রশ্মি এসে পড়বে তখন সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে এবং এই নিঃসৃত ইলেকট্রন অ্যানোডের পজিটিভ পোটেনশিয়াল দ্বারা আকৃষ্ট হয়ে অ্যানোডের দিকে যাবে, যার ফলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা ইলেকট্রনের প্রবাহ হবে এবং অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এই ঘটনা বা এই ব্যাপারটাকে আমরা ফোটোসেল বলে থাকি বা এই সিস্টেমটাকে আমরা ফোটোসেল বলে থাকি। এখানে মূলত প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আলো পড়লে পরে একটা বাইরের বর্তনীতে এই সেল তড়িৎ প্রবাহ পাঠিয়ে থাকে। এই এর মূল যে প্রিন্সিপাল বা এর যে প্রধান যে ব্যবহার সেটার উপর প্রথম কাজে লাগিয়ে আমাদের আলোক ভোল্টীয় কোষ বা ফটোইলেকট্রিক সেল বা ফটোভোল্টিক সেল এটা তৈরি করা হয় এবং এই ফটোভোল্টিক সেল এর একটা স্কিমেটিক ডায়াগ্রাম আমি তোমাদের পরের ছবিতে দেখাবো। সেটা আর কিছুই না, একটা পাতলা বা একটা তামার পাতের উপরে কি হয় না Cu2O এর প্রলেপ লাগানো হয় এবং তারপরে একটা আরো পাতলা প্রলেপ দেওয়া থাকে। এই পাতলা প্রলেপটা সাধারণত ধাতব পাতের দেওয়া হয় এবং সেটা প্রধানত খুব ভালো কন্ডাক্টিভিটি আছে এরকম কোনো মেটালের দেওয়া হয়, যেমন সোনা বা রূপো এদের দেওয়া হয়, যার ফলে কি হয় আলো যখন ওই পাতলা প্রলেপের ওপর পড়ে তখন সেটা সোজাসুজি গিয়ে সেটা ভেদ করে গিয়ে Cu2O এর আস্তরণের উপর পড়তে থাকে এবং এই Cu2O আস্তরণের উপরে পড়লে পরে আলো সেখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন লিবারেট করে এবং ইলেকট্রন লিবারেট করলে সেই ইলেকট্রন পাতলা প্রলেপ দেওয়া হয় যে সোনা বা রূপোর পাতের উপরে গিয়ে জমা হয়। এর ফলে দুদিকে দুই প্রান্তে একটা বিভব প্রভেদের সৃষ্টি হয়। এই বিভব প্রভেদ ওই বর্তনীর মধ্যে যদি একটা ছোট রোধ লাগিয়ে দেওয়া হয়, ওইদিকে Cu পাত এবং এদিকে যে পাতলা প্রলেপ লাগানো হয়েছে তার মধ্যে একটা ছোট খুব কম মানের রোধ যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে এই দুই প্রান্তকে যুক্ত করে দিলে তার মধ্যে থেকে একটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট যাচ্ছে। এটাই আমাদের ফটোভোল্টিক সেলের একটা স্কিমেটিক ডায়াগ্রাম বলতে পারো, বা এইভাবে ফটোভোল্টিক সেল কাজ করে। ঠিক আছে, এটা একটা ছোট করে দেখানো হলো। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ম্যাটার ওয়েভ। ওকে, এরপরে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি না ম্যাটার ওয়েভ, বা আমরা বাংলায় বললে বস্তু তরঙ্গ। কি বলবো, এটা ম্যাটার ওয়েভ বা বস্তু তরঙ্গ। এর প্রবক্তাকে এর প্রবক্তা হচ্ছে ডিব্রাউলি। ডিব্রাউলি সাহেব প্রথম এই কনসেপ্টটা দিলেন। কনসেপ্টটা কি বলছে যে আলোর কণা ধর্ম রয়েছে, অর্থাৎ তরঙ্গের কণা ধর্ম রয়েছে। এবং আলোর কণা ধর্ম কেন রয়েছে, আলোর তরঙ্গ ধর্ম দিয়ে কি কি ব্যাখ্যা করা যায় প্রথমে বলি। আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে আলোর ইন্টারফেয়ারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন এটসেট্রা ঘটনাগুলোকে আমরা আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করছি। কিন্তু কিছু কিছু আলোর ঘটনা রয়েছে যেগুলো যেরকম ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা আগের দিনই পড়েছি। এছাড়াও তোমরা পরে গিয়ে পড়বে এটা রমন এফেক্ট, ক্রম্পটন এফেক্ট, এই সমস্ত এফেক্ট গুলোকে কিন্তু বা এই সমস্ত ঘটনাগুলোকে আলোর তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। তার জন্য আমাদের আলোর কণা তত্ত্ব নিয়ে আসতে হবে। এবারে ডিব্রাউলি সাহেবের কনসেপ্ট অনুযায়ী যে প্রকৃতিতে সাধারণত সিমেট্রি বর্তমান, অর্থাৎ সব দিক থেকে সাম্য বর্তমান। অর্থাৎ যদি তরঙ্গের কণা ধর্ম বর্তমান থাকে তাহলে কণারও নিশ্চয়ই তরঙ্গ ধর্ম বর্তমান রয়েছে। এবং এইটাই ডিব্রাউলি সাহেবের হাইপোথিসিস, অর্থাৎ ডিব্রাউলি সাহেব প্রথম এটাকে বলেন এবং এটাকে হাইপোথিসিস আকারে উনি বলেন। তার কোনো প্রথমে যখন উনি বলেছিলেন তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কি বলেছিলেন, বললেন যে আলো কোনো বস্তু থেকে যে তরঙ্গ নিঃসরণ হবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় সেটা সমান সমান হবে এইচ বাই পি। পি হচ্ছে ল্যামডাটা হচ্ছে তাহলে কি না বস্তু থেকে নির্গত তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য। আর এইচটা হচ্ছে কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর পিটা কি, পিটা হচ্ছে ভরবেগ কার না যে বস্তুর থেকে আমরা তরঙ্গটা নিঃসরণ হওয়ার কথা ভাবছি তার ভরবেগ অর্থাৎ মোমেন্টাম। ঠিক আছে, এই ঘটনাটা এই কনসেপ্টটা প্রথম ডিব্রাউলি সাহেব দিলেন এবং তার কনসেপ্টের উপরে দাঁড়িয়েই আমাদের পরবর্তী এই যে কোয়ান্টাম মেকানিক্সটা পুরোপুরি অনেকটা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমরা এবারে ম্যাটার ওয়েভ সম্পর্কে আরেকটু জিনিস কথা ভাবি যে
ধরো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি পাচ্ছি, এবং তাহলে পিটা কি? মোমেন্টাম। আমরা সেটাকে আরেকটু ভালো সুন্দর করে কি লিখতে পারবো দেখো, ল্যামডা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি লিখতে পারবো, যেহেতু ভিটা এম ভিটা হচ্ছে মোমেন্টাম। এখন কোনো বড় বস্তুর ক্ষেত্রে এমটা যথেষ্ট বড়, কিন্তু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার মাইনাস 34, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 34 বাই একটা কোন একটা বড় জিনিস যদি থাকে সেটা আরো ছোট হয়ে যাবে, সেই ক্ষেত্রে তাহলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা খুব স্মল হবে। তাহলে একটা মোটর গাড়ির তরঙ্গ দৈর্ঘ্য যদি চিন্তা করি, সেটা একেবারে নগণ্য থেকে নগণ্যতর, একেবারে বলতে গেলে সেটা অত্যন্ত ক্ষুদ্র, সেটা কোনো যন্ত্র দিয়ে বা কোনো মেজারেবল ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটাকে মেজার করা সম্ভব নয়, কিন্তু সেটা আছে। কিন্তু এত ছোট তরঙ্গ দৈর্ঘ্য বলে সেগুলো আমাদের কোনো বোধগম্য বা তরঙ্গের কোনো ধর্ম প্রকাশ পায় না, বা তরঙ্গ কোনো অস্তিত্ব সেখানে দেখা যায় না। কিন্তু যখন মাসটা ক্রমশ ছোট হয়ে আসবে, কত না, অফ দ্য অর্ডার অফ 10 এইচ 10 টু দি পাওয়ার মাইনাস 30 or 34, অর্থাৎ প্রায় প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের কাছাকাছি অর্ডারের মাসটা চলে আসবে। যেমন একটা ইলেকট্রনের মাস কত, 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, অফ দ্য অর্ডার অফ 9.11 into 10 to the power minus 31। তখন যখন নিচে এটা 10 to the power minus 31 বসে যাবে, তখন এই ভাগটা কিন্তু অতটা বড় হবে না, অর্থাৎ সেখানে ল্যামডার একটা নির্দিষ্ট ভ্যালু বেরোবে। যেরকম ইলেকট্রনের ক্ষেত্রেই একটা মডারেট লেভেলে এই ল্যামডার ভ্যালুটা প্রায় অ্যামস্ট্রং অর্ডারে আসে, যার ফলে সেটা আমরা বিভিন্ন যন্ত্র দিয়ে মেজার করতে পারি। তখন তাহলে এই সমস্ত ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ক্ষেত্রে কিন্তু এই তরঙ্গের ওয়েভলেন্থের একটা কনসেপ্ট রয়েছে, মানে ওয়েভলেন্থ একটা মেজারেবল কোয়ান্টিটির মধ্যে রয়েছে, এবং সেগুলো কিন্তু এর তাহলে তরঙ্গ ধর্ম প্রকাশ করতে পারে। এটা ডি ব্রাউলি সাহেবের প্রথম কনসেপ্ট ছিল। তাহলে আমরা এবারে পরবর্তী ক্ষেত্রে দেখবো যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে এইটা কতটা হতে পারে বা কত এর তরঙ্গ দৈর্ঘ্য হয়, এটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখি ছোট্ট করে। ঠিক আছে, এবারে দেখা যাক ডি ব্রাউলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন কতটা হতে পারে। ঠিক আছে, ডি ব্রাউলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন। এবারে যেটা হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, মনে করো একটা ইলেকট্রনে কোনো ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে সেকে মুভ করানো হচ্ছে, তাহলে তার গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। সেটা সমান কি হবে, ই ইন্টু ভি, ভি পোটেনশিয়ালের মধ্যে থেকে যেহেতু সেখান থেকে সে যাচ্ছে, তাহলে এখান থেকে কি লিখতে পারবে, এখান থেকে এম ভি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, টোয়াইস ই ভি, এটা লেখা যেতে পারে। আবার লিখতে পারি কি, এম স্কোয়ার ভি স্কোয়ার, সেটা কি লিখতে পারে, টোয়াইস এম ই ভি, এটা লেখা যেতে পারে। আবার এখান থেকে কি লেখা যেতে পারে, এখান থেকে এম ভি সমান সমান রুট ওভার অফ টোয়াইস এম ই ভি। এই এম ভিটাই হচ্ছে আমার কি না মোমেন্টাম। তাহলে পি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ টোয়াইস এম ই ভি। এবার মজার বিষয় দেখো, আবার ডি ব্রাউলি, সরি, আবার ডি ব্রাউলি সাহেবের ওয়েভলেন্থের থিওরি অনুযায়ী কি, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, এটা যদি বসিয়ে দেওয়া যায় কি লিখতে পারবো, এইচ বাই রুট ওভার অফ টোয়াইস এম ই ভি। এবারে এগুলো সবই আমাদের ক্ষেত্রে ধ্রুবক, যেরকম এইচ ধ্রুবক, এম ধ্রুবক, ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ ধ্রুবক, সব যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে এখান থেকে দাঁড়ায় ল্যামডা ইজ ইকুয়ালস টু 1.22 বাই অফ রুট ভি, এত অ্যামস্ট্রং অর্ডারে। ঠিক আছে, বা ন্যানোমিটার অর্ডারে, রুট ভি ন্যানোমিটার, 1.22 বাই রুট ভি এনএম, ন্যানোমিটার। ঠিক আছে, কি বললাম, 1.22 বাই রুট ভি ন্যানোমিটার। ঠিক আছে,
তাহলে এই একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এবারে ভি এর ভ্যালু যদি একটা ফিক্সড ভ্যালু বসিয়ে দেওয়া যায়, যেমন ভি এর ভ্যালু 150 ভোল্ট যদি হয়, তাহলে ইলেকট্রনের ল্যামডার ভ্যালু 0.1 ন্যানোমিটার বা 1 অ্যাংস্ট্রম এর কাছাকাছি হয়ে যাবে। মানে ইফ ভি is equals to 150, then lambda is equals to 0.1 nm or 1 angstrom. ওকে, তাহলে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন একটা অর্ডার অফ অ্যামস্ট্রং অর্ডারে চলে আসবে জিনিসটা। এটা থেকে আমরা এইটুকু জানলাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই ইলেকট্রনের তো আমরা ওয়েভলেন্থ বার করা শিখলাম। এবারে যে পরীক্ষার দ্বারা প্রথম এই ওয়েভ ম্যাটার ওয়েভের কনসেপ্ট আমাদের কাছে প্রমাণিত হলো যে পরীক্ষার দ্বারা, সেই পরীক্ষাটা হচ্ছে প্রথম করলেন হচ্ছে ডেভিসন অ্যান্ড গার্মার স্যার। এই দুইজন বিজ্ঞানী ডেভিসন এবং গার্মার প্রথম কনসেপ্ট নিয়ে মানে একটা এক্সপেরিমেন্ট করে দেখালেন যে সত্যি ম্যাটার ওয়েভ প্রেজেন্ট রয়েছে। কিরকম ভাবে উনি করলেন, কি নাম আর একটা বলি, ডেভিসন অ্যান্ড গার্মার। ডেভিসন অ্যান্ড গার্মার, এই দুই বিজ্ঞানী প্রথম এই ম্যাটার ওয়েভের কনসেপ্ট পরীক্ষালব্ধভাবে প্রমাণ করলেন। এই পরীক্ষাটাকে বলা হয় ডেভিসন অ্যান্ড গার্মার এক্সপেরিমেন্ট। এটা খুবই মানে একটা দুর্লভ পরীক্ষা বলতে পারো, যেটা একটা বিজ্ঞানের ধারণাটাকেই পরিবর্তন করে দিল। তা কি করলেন ডেভিসন অ্যান্ড গার্মার? ডেভিসন অ্যান্ড গার্মার প্রথমে এই ইলেকট্রনের ওয়েভলেন্থ ক্যালকুলেট করে দেখেছিলেন যে এটা অর্ডার অফ অ্যামস্ট্রং অর্ডারে হচ্ছে। তাহলে উনি প্রথমে চিন্তা করলেন যে আলোর তরঙ্গ ধর্ম প্রকাশ পায় কিসে? না ডিফ্রাকশনে পায়, ইন্টারফারেন্সে পায়। ডিফ্রাকশন ঘটনা ঘটানোর জন্য আলোর যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে গ্রেটিং। গ্রেটিং মানে কি? একটা কাঁচের একটা টুকরোর উপরে পর লাইন কাটা থাকে। 1 সেন্টিমিটার জায়গার মধ্যে 25,000 লাইন কাটা আছে, 1 সেন্টিমিটার জায়গার মধ্যে 50,000 লাইন কাটা আছে, 1 সেন্টিমিটারে 10,000 লাইন কাটা আছে। লাইন মানে কি? একটা জায়গা ফাঁকা, একটা জায়গা ভর্তি, একটা জায়গা ফাঁকা, একটা জায়গা ভর্তি। তার মানে কি ফাঁকা জায়গা থেকে লাইট পাস করতে পারবে, কিন্তু ভর্তি জায়গা থেকে গেলে লাইটটা আটকে যাবে বা লাইট পাস করতে পারবে না। এরকম যখন ওই অনেক এক ঝাঁক ওখান থেকে যেতে হবে, তখন তারা একে অপরের উপরে সুপারপোজ করে এই ডিফ্রাকশন প্যাটার্নটা তৈরি করে। আলো তরঙ্গ ধর্মের জন্য এই ঘটনা ঘটে থাকে। কিন্তু এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে এই লাইনের যে ফাঁক এবং একটা ফাঁকা এবং একটা ভর্তি জায়গার মধ্যে যে গ্যাপটা, এইটা ডিফ্রাকশন ঘটনা ঘটানোর জন্য কতটা উইডথ হতে হবে, মানে এই উইডথটা হতে হবে অফ দ্য অর্ডার অফ ওয়েভলেন্থ। যে ওয়েভলেন্থের আলো বা তরঙ্গ তার মধ্যে থেকে পাস করবে, সেই ওয়েভলেন্থের যা ডাইমেনশন তার সঙ্গে প্রায় এই গ্রেটিং এর এক একটা উইডথের যে ডাইমেনশন সেটা প্রায় কাছাকাছি হতে হবে। তা না হলে কখনোই সেখান থেকে আমাদের ইয়ে হবে না, ডিফ্রাকশন ফেনোমেনা ঘটবে। কিন্তু এই 1 অ্যামস্ট্রং অর্ডারের গ্রেটিং তৈরি করা ইটসেলফ আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, বা ওনাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। সেটা কিছুতেই মানে কাটানো যাচ্ছিল না। একটা কাঁচের প্লেটের উপর অত কাছাকাছি দাগ কাটা সম্ভব হয়ে উঠছিল না। তখন ওনাদের প্রথম মাথায় কনসেপ্ট এসেছিল যে ক্রিস্টালের গল্প। ক্রিস্টালের মধ্যে যে নিকেল ক্রিস্টাল নিয়ে ওনারা মানে কাজটা করেছিলেন। নিকেল ক্রিস্টালে কি হয়, নিকেল অ্যাটমগুলো পরপর আমরা জানি একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমকেই আমরা বলে থাকি ক্রিস্টাল। তাহলে নিকেলের অ্যাটমগুলো একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট অর্ডারে বা রেগুলার অ্যারেঞ্জমেন্টে রয়েছে। এবং আমরা জানি যে ক্রিস্টালের মধ্যে এই অ্যাটমগুলো প্রায় অ্যামস্ট্রং অর্ডারেই সাজানো থাকে, একে অপরের থেকে অ্যামস্ট্রং অর্ডারেই দূরে থাকে। তাহলে এই প্রাকৃতিক ক্রিস্টালটাকেই আমাদের এখানে গ্রেটিং হিসাবে ওনারা কাজে লাগালেন। কি করলেন? প্রথমে একটা ইয়ে করলেন, যে একটা ফিলামেন্ট নিলেন। এই ফিলামেন্ট থেকে কি করলো না, সেখান থেকে ইলেকট্রন বেরোতে শুরু করলো। এই ইলেকট্রন যে বেরোলো, সেই ইলেকট্রনগুলোকে একটা 1 মিনিট, এটা একটুখানি করে দিই। সেই ইলেকট্রনগুলোকে একটা নিকেল ক্রিস্টালের মধ্যে ফেলা হলো। নিকেল ক্রিস্টালের মধ্যে ফেললে পরে কি হবে না, সেখানে গিয়ে তারা একটা পাতলা নিকেল ক্রিস্টালের মধ্যে সেই ইলেকট্রনগুলো গিয়ে পড়লো। এই ইলেকট্রনগুলো পড়ার পরে কি হলো না, তারা ডিফ্রাক্টেড হলো এবং ডিফ্রাক্টেডের চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। সাপোজ এরকম জায়গা গেল, এখানে কতগুলো একটা ফ্যারাডে কাপ রাখা হলো। ফ্যারাডে কাপ মানে কি, আর কিছুই না, যারা এই ইলেকট্রনগুলোকে সংগ্রহ করছে। ঠিক আছে?
এটাকে আমরা ডি নাম দিতে পারি, ই নাম দিতে পারি, কিছুই না। এখানে এ কি করলো, এই ফ্যারাডে কাপে এই ইলেকট্রনগুলো সংগ্রহ করবে। এই ফ্যারাডে কাপটা কি করতে পারে, এটা সার্কুলার অর্ডারে বা সার্কুলার ওয়েতে মুভ করতে পারে, অর্থাৎ চারিদিকে ঘুরে ঘুরে এ ইলেকট্রনগুলোকে সংগ্রহ করতে লাগলো এবং কত অ্যাঙ্গেলে এটা ঘুরছে সেটা এখান থেকে আমরা অনায়াসে মেজার করতে পারবো। দেখা গেল যে যখন এই ফিলামেন্টের থেকে ইলেকট্রনটা বেরিয়ে, এইটা তো আমাদের অ্যানোড, এই অ্যানোডের দিকে তারা ছিটকে আসছে, কেন না অ্যানোডে একটা পজিটিভ পোটেনশিয়াল দেওয়া হয়েছিল, সেই পজিটিভ পোটেনশিয়াল দিলে পরে তখনই এরা সেই অ্যানোডের কাছে এসে অ্যাক্সিলারেশন হবে এবং অ্যানোড থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসবে। এখানে একটা কাটা জায়গা ছিল, আমরা সেটা এখানে দেখানো সম্ভব না, এই জায়গায় একটা কাটা থাকে যেখান থেকে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এবারে যেহেতু এটা অ্যানোডের দিকে আসছে, দেখা গেছে যে অ্যানোডের পোটেনশিয়াল প্রায় 54 ভোল্টের কাছাকাছি রাখলে পরে, এবং তখন দেখা যায় যে এই থিটা ইকুয়াল টু যদি মানে অ্যানোডের পোটেনশিয়াল VA যদি 54 ভোল্ট হয়, তখন দেখা যায় থিটা ইকুয়াল টু 50 ভোল্টের এই 50 ডিগ্রির কাছাকাছি গিয়ে এখানে একটা ম্যাক্সিমাম ইলেকট্রন কালেকশনের ব্যাপার থাকে, মানে এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন গুলো ঢোকে এই 50 ডিগ্রি কোণ হলে পরে, অর্থাৎ একটা নির্দিষ্ট কোণেই এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন আসছে, অন্য কোনো কোণে এখানে কিন্তু ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক অংশে কমে যাচ্ছে। তাহলে কি ঘটনা ঘটছে না, একটা ব্র্যাগস এর এক্সপেরিমেন্ট, অর্থাৎ এই ডিফ্রাকশন ফেনোমেনা অফ ক্রিস্টালের একটা ব্র্যাগস এর ইকুয়েশন আছে, এটাকে ব্র্যাগস ইকুয়েশন বলে। সেটা কি, 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, এটা হচ্ছে ব্র্যাগস ইকুয়েশন। এখানে ডিটা কি, ডিটা হচ্ছে দুটো অ্যাটমের যে প্লেন ক্রিস্টালের মধ্যে, একটা প্লেন এবং তারপরের অ্যাটম গুলো যে প্লেনে সাজানো রয়েছে সেই একটা প্লেন, এই দুটো প্লেনের মধ্যবর্তী দূরত্ব, এবং এই 2d এর ভ্যালুটা নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে প্রায় 2.15 এর কাছাকাছি দাঁড়ায়, এবং সাইন থিটার ভ্যালু 0.76 এর কাছাকাছি দাঁড়ায়। এবং যদি ফার্স্ট অর্ডার কালেকশনটা দেখি, আমরা ফার্স্ট অর্ডারের যদি গল্পটা ভাবি, তাহলে n ইকুয়াল টু 1 হলে ল্যামডা ইকুয়াল টু এটা, এটা করলে আমরা দেখতে পাই ল্যামডার ভ্যালুটা প্রায় 1.65 অ্যামস্ট্রং এর কাছাকাছি হয়, 1.65 অ্যামস্ট্রং এর কাছাকাছি হয়। আবার ডি ব্রাউলির যে এক্সপেরিমেন্ট পাওয়া গেছিল, সেই যে এক্সপেরিমেন্ট ডি ব্রাউলির যে ওয়েভলেন্থের ফর্মুলা পাওয়া গেছিল ম্যাটার ওয়েভের, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু আমাদের কি দাঁড়িয়েছিল, 1.22 বাই রুট ভি এনএম, ঠিক আছে, ন্যানোমিটার। তার মানে এইখানেও যদি ভি এর মান 54 বসিয়ে দেওয়া যায়, 54 বসিয়ে দেওয়া যায়, সেটাও প্রায় কত দাঁড়াচ্ছে না 0.16, ভেরি সরি, 0.166 এর কাছাকাছি দাঁড়াবে, অর্থাৎ ন্যানোমিটার, ন্যানোমিটার অর্ডারে হলে 0.166 এর কাছাকাছি দাঁড়াবে, আর অ্যামস্ট্রং অর্ডারে নিয়ে গেলে পরে সেটা হয়ে যাবে, সেটা 1.66 এর কাছাকাছি, ঠিক আছে। এটা লিখে দিই এক মিনিট। বা এটা দাঁড়াবে 1.66 অ্যামস্ট্রং, এবং আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এই 1.66 অ্যামস্ট্রং এখান থেকে ডি ব্রাউলি সাহেবের থেকে পাওয়া, আর এদিকে ব্র্যাগস এক্সপেরিমেন্ট থেকে সেম জায়গা থেকে আমরা যখন পাচ্ছি সেটা 1.65, ভেরি নিয়ার ইকুয়াল। অর্থাৎ এখানে ইলেকট্রনের যদি ডিফ্রাকশন ফেনোমেনা না ঘটতো তাহলে এই ঘটনাটা কখনোই ম্যাচ করতো না। এর থেকে বোঝা যাচ্ছে যে ম্যাটারও ওয়েভের আকারে আচরণ করে একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ ম্যাটারের যখন সাইজটা বড় হয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, অর্থাৎ তার মাস বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু তখন তার ওয়েভলেন্থটা খুব ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যখন খুব টিনি পার্টিকেল, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাটার ওয়েভের অস্তিত্ব প্রমাণিত হলো এই ডেভিশন গার্মার এক্সপেরিমেন্ট থেকে। অর্থাৎ এটা একটা যুগান্তকারী এক্সপেরিমেন্ট, এবং পরবর্তীকালে বিভিন্ন ব্যাপার এই এক্সপেরিমেন্টের উপরে, বিভিন্ন রেজাল্টের উপর নির্ভর করে আমাদের পুরো কোয়ান্টাম মেকানিক্সটাই প্রায় দাঁড়িয়ে রয়েছে ম্যাটার ওয়েভের। এবারে বস্তু তরঙ্গের প্রকৃতি কি, বস্তু তরঙ্গ তো বললাম, ম্যাটার ওয়েভটা কিরকম হতে হবে। ম্যাটার ওয়েভটা কিন্তু কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, মাইন্ড ইট, ম্যাটার ওয়েভ কখনোই কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। ম্যাটার ওয়েভটা কখনোই কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। এটা অ্যাকচুয়ালি কি না, কতগুলো সিম্পল হারমোনিক মোশনের কম্বিনেশন, অনেকগুলো সিম্পল হারমোনিক মোশন পরস্পর সুপারপোজ করলে পরে তারা যে একটা ওয়েভ প্যাকেট বানাচ্ছে, সেই প্যাকেটটাই হচ্ছে আমাদের ম্যাটার ওয়েভ। এবং যেখানে
ম্যাটার ওয়েভ এই প্যাকেটের বিস্তারটা সর্বাধিক, সেখানেই ওই পার্টিকেলটা অর্থাৎ যে পার্টিকেলটা থেকে ওই ওয়েভটা জেনারেট হয়েছে সেই পার্টিকেলটা থাকার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম। আর যেখানে তার ক্রমশ তার থেকে দূরে সরে গেলে পরে, অর্থাৎ থাকার প্রবাবিলিটি দূরে সরে গেলে ম্যাটার ওয়েভের বিস্তার অর্থাৎ যে সিম্পল হারমোনিক মোশনের যে ওয়েভ প্যাকেটটা ছিল তার বিস্তারটাও কমে যায়। এবং এই যে কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন রয়েছে তাদের মধ্যে কারুর কারুর ভেলোসিটি কিন্তু লাইটের ভেলোসিটির থেকেও বেশি হতে পারে, কিন্তু তাদের সম্মিলিত বেগ অর্থাৎ তাদের গুচ্ছ বেগ বা গ্রুপ ভেলোসিটিটা কখনোই লাইটের ভেলোসিটির থেকে বেশি হবে না। আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি ম্যাটার ওয়েভটাকে তার বিস্তার এবং তার দূরত্ব দিয়ে, থাকার প্রবাবিলিটি দিয়ে, তাহলে বস্তু তরঙ্গের বিস্তার এবং বস্তু তরঙ্গের দূরত্ব, এদিকে যদি বস্তু তরঙ্গের বিস্তার দেওয়া হয়, এদিকে কি বিস্তার কার না বস্তু তরঙ্গের অর্থাৎ ম্যাটার ওয়েভের ডিসপ্লেসমেন্ট, আর এদিকে যদি আমরা দূরত্ব দেওয়া হয় অর্থাৎ কত দূরে তার অস্তিত্ব পাওয়া যাবে, সেটা দেখতে অনেকটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সেটা অনেকটা এইরকম দাঁড়াবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে প্রথমত যে ফটোভোল্টিক সেল, ফটো ইলেকট্রিক সেল সেটা শিখেছি, সেখান থেকে ফটোভোল্টিক সেলের কনসেপ্ট জেনেছি বা ফটোভোল্টিক সেলটা কি সেটা জেনেছি, তার থেকে বস্তু তরঙ্গ বা ম্যাটার ওয়েভ কি জিনিস সেটা জেনেছি। ম্যাটার ওয়েভ জানার পরে ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাটার ওয়েভের অ্যাপ্রক্সিমেট ওয়েভ লেন্থ কত হয় বা কত কিরকম তার এক্সপ্রেশন হয়, যেরকম 1.22/√v ন্যানোমিটার হয়, সেটা আমরা সেখান থেকে জানলাম ল্যামডার ভ্যালুটা। তারপরে যেটা জানলাম কি না, তারপরে যেটা জানলাম সেটা হচ্ছে যে ডেভিশন গার্মার এক্সপেরিমেন্টটা আমরা একটুখানি হালকা করে জেনেছি, বেশি জানতে পারিনি। এই এক্সপেরিমেন্টটা অনেক ঝামেলা, অনেক কিছু আমরা ব্র্যাগস ল অনেকটা জানি না, অনেক কিছু আমাদের মানে কি বলবো আমাদের অনুকূলে নেই, অনেক সিস্টেমটা আমরা শুধু আজকে একটু একটু করে জানলাম। 2t sin theta equal to n lambda ব্র্যাগস লর যে রেজাল্ট, সেটা কিন্তু খুবই ওয়েল নোন রেজাল্ট। আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জানবো, আরো উঁচু জায়গায় যখন পড়াশোনা করবো তখনও জানতে পারবো আমরা আস্তে আস্তে। আর সেটা ইকুয়েশনটা ধরে নিয়ে আমরা একটা ইকুয়েশন করে দেখি বা ক্যালকুলেশন করে দেখিয়েছি। এরপরে যেটা করলাম যে দেখালাম যে দুটো দিক থেকে একটা ডি ব্রাউলির যে এক্সপ্রেশন পাওয়া গেছিল ল্যামডা ইকুয়াল টু 1.22/√v ন্যানোমিটার, এখান থেকে ল্যামডার এক্সপ্রেশন, আর 2d sin theta ইকুয়াল টু n ল্যামডা ব্র্যাগস ল থেকে পাওয়া ল্যামডার এক্সপ্রেশন, দুটো প্রায় ম্যাচ করে যাচ্ছে ডেভিশন গার্মার এক্সপেরিমেন্ট। এখান থেকে ওনারা প্রমাণ করলেন যে নিশ্চয়ই ওখানে যেরকম ইলেকট্রনের ডিফ্রাকশন, ওখানে যেরকম লাইটের ডিফ্রাকশন হয়েছিল এখানেও নিশ্চয়ই ইলেকট্রনের ওরকম অনুরূপ ডিফ্রাকশন হয়েছে, অর্থাৎ তার ওয়েভ নেচার রয়েছে, ওয়েভেরই একমাত্র ডিফ্রাকশন ঘটনা ঘটে। তাহলে ইলেকট্রনের এরকম ওয়েভ ডিফ্রাকশন ঘটনা যখন ঘটছে তাহলে নিশ্চয়ই তার একটা ওয়েভ নেচার রয়েছে, এখান থেকে তারা প্রমাণ করলেন, অর্থাৎ পার্টিকেলের ওয়েভ নেচার আছে সেই এক্সপেরিমেন্ট থেকে তারা দেখালেন। এরপরে যেটা হলো যে আমরা বস্তু তরঙ্গের প্রকৃতি অর্থাৎ ম্যাটার ওয়েভের নেচার সম্পর্কে আলোচনা করলাম। ম্যাটার ওয়েভটা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, এটা কতগুলো সিম্পল হারমোনিক মোশনের বা সিম্পল হারমোনিক মোশনের কম্বিনেশন, এবং তারা গ্রুপে থাকে, গ্রুপ ওয়েভ প্যাকেট হিসাবে, এবং তাদের গ্রুপ ভেলোসিটিটাই তাদের আসল, বা গ্রুপ ভেলোসিটিতেই তারা সেটা মুভ করে, পার্টিকেলটা মুভ করে। এইসব ঘটনাগুলো আমরা আজকে জানলাম। আজকে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরো অন্য চ্যাপ্টার পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক ব্যবহার করো, সেফ ডিস্টেন্স প্রত্যেকের থেকে ব্যবহার করে বাইরে কম বেরোবে, ঠিক আছে? সেফ ডিস্টেন্স ব্যবহার করে চলাফেরা করবে এবং যতটা পারবে বাইরে কম বেরোবে। আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত। টেক কেয়ার। ওকে।